বিপ্লব ভাই কেমন আছেন? বিপ্লব ভাই চলে গেল। জাবের খান ভাই, কি অবস্থা ভাই? সালাম আলাইকুম। ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিপ্লব ভাই কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। জি, আপনি সালাম আলাইকুম মিজান স্যার। ভাই তাই তো? মিজান ভাই তো বিওদের নোট 8। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মিজান, ভালো আছেন ভাই? নোট 8 এর জায়গায় তোমার নামটা সেভ সেভ করে নাও। নোট 8 এর জায়গায় কেমন? আচ্ছা, আমরা হচ্ছে একটু অপেক্ষা করি, বাকি যারা আছে তারা যুক্ত হোক। বাকি ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের আপনি ছয় কেমন ধারা আছেন থেকে স্যার? এই 23 ধারা পর্যন্ত যদি কারো সমস্যা থাকে, কোনো ধারা বুঝতে যদি না পারেন, তাহলে হচ্ছে আমাকে প্রশ্ন করেন। অন্যান্যরা যুক্ত হওয়ার মাঝে আমরা হচ্ছে সেই বিষয়টা নিয়ে হচ্ছে আলোচনা করি। কোনো ধারা যদি না বুঝেন, তারপরে হচ্ছে পড়তে যাওয়ার পরে যদি
কোনো একটা শব্দ না বুঝেন তাহলে হচ্ছে আমাকে প্রশ্ন করেন। আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে? এই যে আপনাদের মনে হয় নির্বাচনের কারণে মনে হচ্ছে একটু বেশি, মানে বাদবাকি যারা আছেন একটু ব্যস্ত মনে জি হচ্ছে। স্যার স্যার সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। হ্যাঁ, বুঝতে পারছি। আমি এই মাত্র স্যার দাঁড়িপাল্লার মিছিল করে আসছি। ও আচ্ছা আচ্ছা, দাঁড়িপাল্লার ফিল্ড ভালো, দেখি কি হয়। আবার বিএনপির না না ফিল্ডও ভালো। দানে ভর্তি তো দানে দাড়িপাল্লা কোনো শব্দ না ভর্তি দানে স্যার আপনি মিডিয়ার আপনার তো দেন। হচ্ছে জাতীয় পার্টি। আপনারা ভোট দেওয়ার সময় দেশ এবং দেশের কল্যাণার্থে যেটা আপনারা উপযুক্ত মনে করবেন, এবং আপনাদের এটা হচ্ছে রাইট অফ ভোট, সুতরাং আপনাদের যেটা ভালো স্যার লাগবে সেইখানে ভোট দিবেন। জি স্যার, এ ভোট হচ্ছে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদার এদের বিরুদ্ধে আমরা এবার ভোটের নাম। যাক, ভালো। স্যার শুরু করে দিন স্যার, আর মানে কেউ এর হবে না, ওটা তো আচ্ছা, হয়ে যেত। ক্লাস হচ্ছে রেকর্ড হচ্ছে, ঠিক আছে? ক্লাস হচ্ছে রেকর্ড হচ্ছে, সুতরাং বাদ বাকি যারা আছে। কি বলে মিজান, মিজান ভাই শুরু করে দিতে? জি জি স্যার, শুরু করেন স্যার, এখনো তো আসতে তো আরো আগে অ্যাড হইতো, রেকর্ড আছে তো দেখবে। দেখেন, 24 ধারাতে চলে যাব আমরা। 24 ধারাতে যারা প্র্যাকটিস করেন বা যারা আইনে আছেন, তারা বিষয়টা ভালো বুঝতে পারবেন যে কজ অফ অ্যাকশন ক্রিয়েট না হইলে কোনো মামলা দায়ের করা যাবে না। কজ অফ অ্যাকশন বিশেষ বলতে কি ক্ষতির কারণ বোঝায়? না হলে বাকি ভাই কিছু বলছেন? কজ অফ অ্যাকশন বলতে আচ্ছা, আপনারা যদি কিছু না বলেন তাহলে বাকি যারা আছেন তারা হচ্ছে একটু মিউট করে দেন, হ্যাঁ? জাবের ভাই একটু মিউট করে দেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, দেখেন, বিশেষ ক্ষতির কারণ না হলে যে কাজের জন্য মামলা করা যায় না তার জন্য ক্ষতিপূরণের মামলা। এখানে যদি কোনো একটা বিষয় আপনার এই যে বিশেষ ক্ষতির কারণ উদ্ভব না হওয়া, এর মানেটা হলো যে কজ অফ অ্যাকশন ক্রিয়েট না হওয়া। কজ অফ অ্যাকশন ক্রিয়েট যদি না হয় তাহলে হচ্ছে আপনি মামলা দায়ের করতে পারবেন না। কজ অফ অ্যাকশন কাকে বলে? হচ্ছে মামলা করার কারণ উদ্ভব হওয়াকে কজ অফ অ্যাকশন বলে। আপনি একজনের সামনে গিয়ে কি করলেন? হাত দিয়ে হাত নাড়াচ্ছেন আর ভয় দেখাচ্ছেন, তা এটা হচ্ছে আপনার কি হইলো না, আপনার কিন্তু ক্রাইম হইলো না। তো যখন হচ্ছে আপনি তাকে আঘাত করবেন, আঘাত করার তাৎক্ষণিকভাবে হচ্ছে কজ অফ অ্যাকশন ক্রিয়েট হয়ে যাবে। আবার আপনি একজনের জমিতে প্রবেশ করবেন বলে বলতেছেন যে প্রবেশ করব, দখল করে নেব, কিন্তু আপনি করেন নাই। যখনই আপনি অন্যের জমিতে প্রবেশ করবেন তখন কজ অফ অ্যাকশন ক্রিয়েট হবে। এখন ধরেন, এই যে এই জাবের ভাই আর হচ্ছে বাকি ভাই, ধরেন বাকি ভাই হচ্ছে একটা জমি আছে, 5 শতাংশ জমি আছে,
এই 5% জমির উপরিভাগের মালিক হচ্ছে আপনার বাকি ভাই। আর নিচের নিচের জমির মালিক হচ্ছে জাবের ভাই। তাহলে একটা জমির উপরিভাগের উপরিভাগের হচ্ছে আপনার 3 ফুট বা 4 ফুট সম্পত্তির মালিক হচ্ছে বাকি ভাই, আর নিচের জমির মালিক হচ্ছে আপনার হচ্ছে জাবের ভাই। এখন এই জাবের ভাই হচ্ছে আপনার কি করেছে, মাটির নিচে হচ্ছে কি করেছে আপনার হচ্ছে, সে তো 4 ফুট নিচ থেকে হচ্ছে তো মালিক তো জাবের ভাই। তাহলে এই 4 ফুট নিচ থেকে হচ্ছে মাটি খনন করেছে, মাটি খনন করে করে নিচ থেকে মাটি নিয়ে এনেছে, মাটি নিয়ে এনেছে। তা মাটি নিয়ে নিলে উপরের যে আপনার 3 ফিট জায়গা আছে বা 4 ফিট জায়গা আছে, এটা একটু হালকা হয়ে গেল না? 5% জমির উপরের 4 ফিট জায়গা রাইখা নিচ থেকে মাটি উত্তোলন করেছে, ওই যে আপনার সুড়ঙ্গ করে মাটি কাটার মতো কেটেছে। তা বৃষ্টি আসছে বা ঝড় হয়েছে, পরে ওই যে ভূমি 5% ভূমি ওর এক সাইডে ফাটল ধরেছে। এখন এই জমিটা যখন ফাটল ধরেছে, ফাটল ধরার একদিন পরে গিয়ে হচ্ছে কি হয়েছে, উপরের ওই জমিটা ভেঙে নিচে পড়ে গেছে একদিন পরে। এখন কথা হচ্ছে এই জমির কজ অফ অ্যাকশন ক্রিয়েট হয়েছে কখন? কজ অফ অ্যাকশন ক্রিয়েট হয়েছে কখন? এই যখন ফাটল যখন ধরে স্যার তখন, মাটি পড়ে গেছে তখন, যখন ফাটল ধরে তখন, নাকি আপনার জমিটা যখন ভেঙে পড়ে যায় তখন? যখন মাটি মানে ভেঙে পড়ে গেছে তখন স্যার। হ্যাঁ, ইয়েস, মানে যখন এই জমির মাটিটা যখন ভেঙে পড়ে গেছে তখন হচ্ছে কজ অফ অ্যাকশন ক্রিয়েট হয়ে গেছে, তখন আপনি মামলা দায়ের করতে পারবেন, ক্ষতিপূরণের মামলা। এই যে আমরা ছোটোকালে গল্প শুনতাম না, যে যে এক ছিল এক, মানে রাজা বা প্রজা, তারা হচ্ছে একবার হচ্ছে কি করে, একবার হচ্ছে আপনার আহ, জমি চাষ করবে। তা একবার হচ্ছে জমির উপরিভাগ হলো নেবে একজন, নিচের ভাগ নেবে আরেকজন। তা একবার লাগাইছে ধান, ধান থাকে উপরে, ঠিক আছে? তা তখন হচ্ছে আপনার ওই উপরিভাগ ধান কাটে নিয়ে চলে গেছে আর গুড়া রয়েছে। পরে উনি চালাকি করে বলছে আমি এবার তো গুড়া নিয়ে আমি তো ধরা খাইছি, এবার আমি আগা নিব। তা উনি পরের বার লাগাইছে গাজর। তা গাজর তো মাটির নিচে থাকে, উনি উপরে কাটি নিয়ে গেছে, নিচে হচ্ছে আপনার গাজর আরেকজন নিয়ে গেছে। তো এখন একটা জমির 2টা ভাগ, একটা হচ্ছে আপনার 4 ফুট জাতীয়, 4 ফুট মতো আপনার উপরে, আর 4 ফুটের নিচ থেকে হচ্ছে আরেকজন মালিক। তা নিচে যে মালিক সে হচ্ছে নিজের জমির আপনার মাটি খনন করে নিয়ে চলে গেছে। এখন উপরিভাগ যেটা আছে ওটা হচ্ছে ওই মাটি খনন করে নিয়ে যাওয়ার জন্য ভেঙে গেছে। যখন হচ্ছে আপনার ফাটল ধরবে তখন কজ অফ অ্যাকশন ক্রিয়েট হবে না, যখন হচ্ছে এই উপরিভাগ হচ্ছে ভেঙে পড়ে যাবে তখন হচ্ছে কজ অফ অ্যাকশন ক্রিয়েট হবে। এটাই হচ্ছে আপনার এই 24 ধারা, তামাদি আইনের 24 ধারা, ঠিক আছে? তাহলে কজ অফ অ্যাকশন কাকে বলে? কজ অফ অ্যাকশন হচ্ছে আপনার মামলার কারণ উদ্ভব হওয়াকে কজ অফ অ্যাকশন বলা হয়, শুধু এটুকু মনে রাখবেন। তারপরে চলে যাব আমি হচ্ছে 26 ধারাতে, 25 ধারা পড়া লাগবে না, 25 ধারা পড়া লাগবে না। এখানে দলিলে উল্লেখিত সময়ের গণনা, এটা হচ্ছে শুধুমাত্র একটা জিনিস পড়বেন, সেটা হচ্ছে গ্রেগরিয়ান বর্ষ পঞ্জিকা অনুযায়ী হচ্ছে গণনা করতে হবে সময়। গ্রেগরিয়ান, ঠিক আছে? ওইখানে দেখবেন 25 ধারাতে দেওয়া আছে। গিরিয়ান। হ্যাঁ, শুধুমাত্র এই কথাটা একটু নিচে দাগ দিয়ে রাখবেন, আর কিচ্ছু বলা লাগবে না। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী হচ্ছে আপনার সময় গণনা করতে হবে, শুধু এইটুকুই। ভিতরে কি আছে, কেন গ্রেগরিয়ান মূল বানালো, কথা কি মানে স্যার বৃত্তান্ত, ইংরেজি। হ্যাঁ? মূল কথা কি স্যার ইংরেজি, মানে ইংরেজি ভাবে খ্রিস্টাব্দ এই ইয়েতে পঞ্জিকা গণনা করা হবে, এটাই তো। গ্রিগরিয়ান বলতে ইংরেজিটাকে বোঝা না? ইংরেজিটা আমি বলি শোনেন, এখানে হচ্ছে বেয়ার একটা আপনার ইংরেজি দেওয়া আছে, আবার গ্রেগরিয়ান দেওয়া আছে। যদি প্রশ্ন করে তাহলে কিন্তু আপনার এই গ্রেগরিয়ানের শব্দ ইংরেজি এটা আসবে না, আসবে কি যে কোন বর্ষপঞ্জি সময় গণনা করতে হবে, এখানে গ্রেগরিয়ানটা দিয়েই পরীক্ষাতে প্রশ্ন আসবে, ঠিক আছে? গ্রেগরিয়ানটা দিয়েই পরীক্ষাতে প্রশ্ন আসবে। ওকে স্যার। হ্যাঁ, এবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এই 26 ধারাতে। 26 ধারাতে বলতেছে এসমেন রাইট বা সুখাধিকার অর্জন, সুখাধিকার অর্জন। এই সুখাধিকার বলতে বোঝা হচ্ছে আপনার, আপনি অ্যাজ এ হিউম্যান বিং, হিউম্যান রাইটস পড়েছেন না? আপনারা তো আইনের স্টুডেন্ট, আপনারা
হিউম্যান রাইটস সম্পর্কে জানেন, আপনারা ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে জানেন। তো এখন এই একজন মানুষ হিসাবে, যে হচ্ছে আপনার একজন মানুষ, এই মানুষ হিসাবে তার কতগুলো রাইট আছে, যেমন আলোর রাইট, আলো বাতাস এগুলোর, অক্সিজেন এগুলোর একটা রাইটস। তারপরে হচ্ছে আপনার আপনার বাড়ির পাশ দিয়ে একটা সমুদ্র গেল, সেই সমুদ্রের একটা রাইটস আছে আপনার। এটা তো আপনার প্রাকৃতিকগতভাবে এটা ক্রিয়েট হয়, এটা তো কোনো ব্যক্তি ওনারশিপ নিতে পারে না। তাহলে আলো বাতাসের অধিকার এগুলো হচ্ছে আপনার অটোমেটিক একজন ব্যক্তি সুখাধিকার অর্জন করে। এখন দেখেন, সুখাধিকার হচ্ছে আপনার কোনো সম্পত্তির উপর, কোনো সম্পত্তির উপর যদি সরকারি কোনো জমি হয় তাহলে 60 বছর ধরে, আর যদি ব্যক্তিগত যদি কোনো সম্পত্তি হয় তাহলে 20 বছর ধরে একটানা কি করতেছে আপনার ভোগ দখল করতেছে, বাধাহীনভাবে, বাধাহীনভাবে ভোগ দখল করতেছে। ধরেন আপনাদের বাড়ির পাশে হচ্ছে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা হচ্ছে আপনারা কত বছর যাবৎ ব্যবহার করতেছেন, 100 বছর 200 বছর যাবৎ ব্যবহার করতেছেন। হুট করে একজন এসে ওই রাস্তাটা বন্ধ করে দিতে পারবে না, হুট করে আসে একজন ব্যক্তি এসে ওই রাস্তাটা বন্ধ করে দিতে পারবে না, কারণ ওটার উপর আপনাদের কি হয়ে গেছে, একটা সুখাধিকার অর্জন হয়ে গেছে। আবার ধরেন একটা কুয়া হচ্ছে আপনারা ব্যবহার করতেছেন, একটা কুয়া ব্যবহার করতেছেন, 200 বছরের পুরাতন কুয়া। তা ওই কুয়াটা হচ্ছে আপনার কারোর ব্যক্তি মালিকানাধীন না, তা ওইটার উপর হচ্ছে আপনাদের একটা সুখাধিকার অর্জন হয়ে গেছে। এখানে দেখেন দালান, পথ, জল, স্রোত, পানি। তাহলে দালান, পথ, জল, স্রোত, পানি, এই যে এই বিষয়গুলোর উপর সম্পত্তি আপনার ব্যক্তিগত হইতে পারে, প্রাইভেটও হইতে পারে। যেমন ধরেন বিপ্লব ভাইয়ের একটা সম্পত্তি, তারা হচ্ছে 200 বিঘা জমির মালিক। এই 200 বিঘা জমির মালিকের উপর পর দিয়ে হচ্ছে আপনার এই এই ধরেন যে জাবের ভাই, তারপরে মিজান ভাই আর হচ্ছে বাকি ভাই বা তার এলাকাবাসী হচ্ছে একটা রাস্তা তৈরি করে ফেলাইছে ওই জমির মাঝখান দিয়ে। তা রাস্তা তৈরি করে ফেললে পারে সেই জমিটা হচ্ছে প্রায় আপনার 30 বছর 40 বছর যাবত ওই রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করতেছে। এর মাঝে এই বিপ্লব ভাই বা বিপ্লব ভাইয়ের পরিবার বা যারা ওয়ারিশ আছে তারা কেউ কখনো বাধা প্রদান করে নাই, তারা কখনো বাধা প্রদান করে নাই। বাধাহীনভাবে, বাধাহীনভাবে হচ্ছে এলাকার মানুষজন কি করছে, সেই রাস্তা ব্যবহার করে আসছে। এখন হচ্ছে এই বিপ্লব ভাই বা তার ওয়ারিশ যারা আছেন তারা কিন্তু আপনার এই 30 বছর পরে এসে কি করতে পারবে না, যে আপনারা এটা ব্যবহার করতে পারবেন না, আপনাদের এটা ব্যবহার করার অধিকার নাই, কারণ ওই জমির উপর অলরেডি একজন ব্যক্তি ওই এলাকাবাসীর বা যারা ভোগ দখল করেছে তাদের একটা সুখাধিকার অর্জন হয়ে গেছে। এই সুখাধিকার আপনার করতে হবে কত দিনের মধ্যে, আপনার এটা 20 বছরের মধ্যে আপনার কি করতে, বাধা প্রদান করতে হবে যে এই জমির মালিক আমি, এই জমির উপর দিয়ে আপনাদের রাস্তা আমি দিব না, এই জমির মধ্যে রাস্তা দিব না, আপনারা যাইতে পারবেন না, ঠিক আছে। আর যদি সরকারি জমি হয় তাহলে হবে 60 বছর, সরকারি জমি হলে 60 বছর। এখন দেখেন এই সুখাধিকার অর্জন হয় আপনার দুইভাবে, একটা হচ্ছে আপনার বাই প্রেসক্রিপশন আর একটা হচ্ছে বাই এসমেন্ট রাইটস, এসমেন্টের মাধ্যমে। দীর্ঘদিন ভোগ দখলের মাধ্যমে হচ্ছে আপনার কি হয়, সুখাধিকার অর্জন হয়। আবার হচ্ছে আপনার সুখাধিকার অর্জনের মাধ্যমে আপনার কি চলে আসে, সেই জমির মালিকানা চলে আসে, মানে আপনার একটা প্রপার্টির এই সুখাধিকার অর্জনের যে মালিকানা এটা চলে আসে। একটা হচ্ছে এসমেন্টের মাধ্যমে আর একটা হচ্ছে বাই প্রেসক্রিপশনের মাধ্যমে, মানে দীর্ঘদিন ভোগ দখলের মাধ্যমে। তাহলে দেখেন আপনার এই যে সরকারি জমির ক্ষেত্রে 60 বছর, ব্যক্তিগত জমির ক্ষেত্রে 20 বছর, এটা হচ্ছে আপনার শান্তিপূর্ণভাবে সুখাধিকার হিসাবে অধিকার বলে, উইদাউট ইন্টারাপশন, উইদাউট ইন্টারাপশন, কোনো প্রকার বাধা ছাড়া এটা হচ্ছে ভোগ দখল করতে হবে সুখাধিকার হিসাবে, অধিকার হিসাবে। তারপরে শান্তিপূর্ণভাবে প্রকাশ্যে উইদাউট ইন্টারাপশনে আপনার এই জমিগুলো ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, আপনার এটাতে আপনার একটা এসমেন্ট রাইট চলে আসবে, সুখাধিকার চলে আসবে। তারপর দেখেন যদি কোনো ব্যক্তি আপনার মামলা করতে চায়, এই সুখাধিকারের মামলা দায়ের করতে হয়, তাহলে এই যে আপনার ব্যক্তিগত জমির ক্ষেত্রে 20 বছর আর সরকারি জমির ক্ষেত্রে 60 বছর, এই 20 বছর পূর্ণ হতে হবে এবং অতঃপর বাধা প্রদান করার 2 বছরের মধ্যে হচ্ছে আপনার মামলা দায়ের করতে হয়। বাধা প্রদান করার 2 বছরের মধ্যে হচ্ছে কি করতে হয়, বা মামলা দায়ের করতে হয়, 2 বছরের মধ্যে মামলা দায়ের করতে হয়। তাহলে যদি কোনো ব্যক্তি সুখাধিকারের জন্য মামলা দায়ের করতে চায় তাহলে কয় বছরের মধ্যে মামলা দায়ের করবে বলেন তো?
2 বছর স্যার। হ্যাঁ 2 বছরের মধ্যে, ঠিক আছে। তামাদি হলো 2 বছর। হ্যাঁ 2 বছর, এই মেয়াদ পূর্ণ হওয়ার পূর্ববর্তী 2 বছরের মধ্যে, ঠিক আছে। এই কথাটা হচ্ছে বেয়ার একটা আছে, শুধুমাত্র এইটুকু আপনারা একটু মনে রাখবেন। তারপর দেখেন, আমরা হচ্ছে আমাদের এই 26 ধারা হচ্ছে আপনার, তাহলে এটা কোন ধরনের আইন? এটা কি পদ্ধতিগত আইন নাকি মূল আইন? এই 26 ধারা মূল আইন স্যার। মূল আইন। আমি কিন্তু বলেছিলাম যে 26 ধারা 26 28 ধারা হচ্ছে মূল আইন, 28 আর বাকি অন্যান্য যে ধারা আছে সেগুলো হচ্ছে পদ্ধতিগত আইন, পদ্ধতিগত আইন। ঠিক আছে। এবার আমরা চলে যাবো 27 ধারাতে। 27 ধারাতে শুধুমাত্র একটা উদাহরণ আছে, এই উদাহরণটা পড়বেন, আর কোনো কিছুই পড়ার দরকার নাই। উদাহরণটা পড়বেন আর কোনো কিছু পড়ার দরকার নাই, ঠিক আছে। তারপরে আমরা চলে যাবো হচ্ছে 28 ধারাতে। 28 ধারাতে বলতেছে অ্যাডভার্স পজেশন। অ্যাডভার্স পজেশন মানে মালিকানা হচ্ছে আপনার বিলুপ্ত হওয়া, মানে এক পক্ষের মালিকানা বিলুপ্ত হবে, আরেক পক্ষের মালিকানা তৈরি হবে কোনো সম্পত্তির উপর। দেখেন, আপনার এই আইন কোনো সম্পত্তির দখল ফিরে পাওয়ার মামলা দায়ের করার ব্যাপারে যে নির্দিষ্ট সময় উল্লেখ করেছে দিয়েছে, তা উত্তীর্ণ হওয়ার পর সেই সম্পত্তিতে বাদীর অধিকার বিলুপ্ত হবে, আর এইভাবে সম্পত্তিতে দখলকে আপনার অ্যাডভার্স পজেশন বলা হয়। আপনার ধরেন যে এখানে হচ্ছে এই কোনো ব্যক্তির একটা সম্পত্তি, যেমন ধরেন মিজান ভাইয়ের একটা প্রপার্টি, এই জাবের ভাই আব্দুল বাকি ভাই তারা হচ্ছে 12 বছর কি করতেছে, ব্যবহার করতেছে একটা প্রপার্টি, 12 বছর যাবৎ দখল করে ব্যবহার করতেছে। এই 12 বছর ধরে ব্যবহার করলে এই আপনার মিজান ভাই কোনো মামলা করে নাই, কোনো মোকদ্দমা করে নাই, তার যে প্রপার্টি সে সম্পর্কে তার কোনো হস্তক্ষেপই নাই, বা তার অধিকার সম্পর্কে সে কোনো সচেতনতা দেখায় নাই। যখন দেখায় নাই, 12 বছর অতিক্রান্ত হয়ে গেলে এই যে জাবের ভাই আর হচ্ছে বাকি ভাই তাদের হচ্ছে কি হয়ে যাবে, মালিকানা ক্রিয়েট হয়ে যাবে। এটাকে বলা হয়, এইভাবে মালিকানা হওয়াকে বলা হচ্ছে কি আপনার অ্যাডভার্স পজেশন। অ্যাডভার্স পজেশন। এখন দেখেন, এই বর্তমান প্রেক্ষাপটে কিন্তু এই তামাদি আইনের 28 ধারার কোনো মামলা কোর্ট কাছারিতে নাই, কারণ 1% জমি বা 100% জমিও মানুষের কাছে এখন খুব গুরুত্বপূর্ণ। কোনো একটা প্রপার্টি আপনি যান তো, কারো কোনো একটা প্রপার্টিতে যান, যে প্রবেশ করে একটা গাছ লাগান তো, বা আপনি একটা চড়াট পেতে বসেন তো, দেখবেন কেউ কিন্তু দিবে না। আগে কিন্তু সম্পত্তির সেরকম মূল্য ছিল না, কিন্তু এখন আছে। এই জন্য এই 28 ধারার মামলা কিন্তু কোর্ট কাছারিতে আর চলে না, বা এখন আর দায়ের করে না। কারণটা হচ্ছে কি, কারণ হচ্ছে মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন। কারো সম্পত্তি কেউ 12 বছর যাবৎ ভোগ দখল করবে, এটা কেউ কল্পনাও করতে পারে না। এখন ধরেন, তাহলে এখানে আপনার এই অ্যাডভার্স পজেশনের বিধান আছে কত ধারাতে? 28 ধারাতে বলা আছে। এখানে কি হয়, এক পক্ষের হচ্ছে আপনার অধিকার বিলুপ্ত হয়, আরেক পক্ষের অধিকার হচ্ছে ক্রিয়েট হয়। এক পক্ষের অধিকার বিলুপ্ত হয়, আরেক পক্ষের অধিকার ক্রিয়েট হয়। এখন সময় দেওয়া আছে কত বছর? 12 বছর সময় দেওয়া আছে, 12 বছর। এইটুকু হচ্ছে আপনার এখান থেকে এই 28 ধারা থেকে পড়া। এখন দেখেন, আমরা চলে যাব হচ্ছে 29 ধারাতে। 29 ধারাতে বলতেছে আপনার এই যে পুরো তামাদি আইন, 4টি ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়। এই চুক্তি আইনের ক্ষেত্রে, চুক্তি আইন 1872-এর ক্ষেত্রে আপনার এই 25 ধারাকে প্রভাবিত করবে না। বিশেষ আইনের যে তামাদির মেয়াদ উল্লেখ থাকবে সেটাকে প্রভাবিত করবে না, মানে বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে বিশেষ আইনের ক্ষেত্রে 3 ধারা, 4 ধারা, আর 9 থেকে 18 ধারা, আর হচ্ছে 22 ধারা, এই ধারাগুলো প্রযোজ্য হবে। বিশেষ আইনের ক্ষেত্রে স্পেশাল যে ল আছে, আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে আইনের 3টা ধাপ আছে, একটা হচ্ছে সংবিধান, একটা হচ্ছে স্পেশাল ল, একটা হচ্ছে সাধারণ ল। সবার আগে হচ্ছে আমাদের সংবিধান, তারপর হচ্ছে বিশেষ ল, তারপর হচ্ছে সাধারণ ল। এই সাধারণ লর উপর হচ্ছে বিশেষ আইন প্রাধান্য পাবে, বিশেষ আইনের উপর সংবিধান প্রাধান্য পাবে। তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের অন্যান্য যে ধারা আছে সেই ধারাগুলো প্রযোজ্য হবে না, তবে 3 ধারা, 4 ধারা, 9 থেকে 18 ধারা আর 22 ধারা প্রযোজ্য হবে। তাহলে 3, 4, 9 থেকে 18 আর হচ্ছে 22 ধারা প্রযোজ্য হবে। বাকি অন্যান্য যে ধারা আছে সেই ধারাগুলো প্রযোজ্য হবে না। তামাদি আইনের 5 ধারা কিন্তু আপনার প্রযোজ্য নয় বিশেষ আইনের ক্ষেত্রে, 6 ধারা প্রযোজ্য নয়। তারপরে দেখেন, তারপর আমরা চলে যাব হচ্ছে, দেখেন এখানে বিশেষ আইনের ক্ষেত্রে আপনার 3, 4, 9 থেকে 18 আর হচ্ছে 22 ধারা প্রযোজ্য হবে না। আমি কিছুক্ষণ পরে আসতেছি ক্লাসে একটু।
হ্যাঁ দেখেন, তাহলে এটা হচ্ছে আপনার 29 ধারা। 29 ধারাতে কি বলে, সেভিংস বলতেছে। এখন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে এই তামাদি আইনে সেভিংসের বিধান আছে কত ধারাতে, কি উত্তর করবেন? তামাদি আইনে সেভিংসের বিধান আছে কত ধারাতে বলেন? 29। 29 ধারাতে বলা আছে। ঠিক আছে, তামাদি আইনে সেভিংসের বিধান আছে 29 ধারাতে। 29 ধারাতে। তাহলে আজকে আমরা 24 ধারা পড়লাম, এটা হচ্ছে আপনাদের কজ অফ অ্যাকশন ক্রিয়েট হওয়া, এটা 24 ধারা। আর 26 ধারাতে পড়লাম স্মেন রাইট, আর 28 ধারাতে পড়লাম হচ্ছে আমরা অ্যাডভার্স পজেশন, মানে বিরুদ্ধ দখল। বিরুদ্ধ দখলের বাংলা হচ্ছে বিরুদ্ধ দখল। আর 29 ধারাতে বললাম হচ্ছে সেভিংস। সেভিংসে হচ্ছে আপনার এই কন্ট্রাক্ট একটা আপনার 25 ধারাকে প্রভাবিত করবে না, এটা বলা হয়েছে। এটা আপনার পরীক্ষাতে আসবে না। শুধুমাত্র আপনার যদি আসে তাহলে হচ্ছে আপনার বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য কি না, আর প্রযোজ্য হলে কতটুকু, এইটা দিয়ে একটা প্রশ্ন আসার মতো। এখানে হচ্ছে 3 থেকে 4 ধারা, আর 9 থেকে 18 ধারা, আর হচ্ছে 22 ধারা, এটা হচ্ছে প্রযোজ্য। বাকি অন্যান্য যে ধারাগুলো আছে এই ধারাগুলো তামাদি আইনের ক্ষেত্রে ওই বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, প্রযোজ্য হবে না। এখন দেখেন, আমি যে নোট আপনাদের দিয়েছি, নোট দিয়েছি না, আপনারা পান নাই? যে যে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছিলেন, আমি সবাইকে এই নোট দিয়েছি। আর আচ্ছা যারা স্যার। যারা পান নাই তারা হচ্ছে আমার আমাকে নক দিলে আমি নোট দিয়ে দিব। আর এখন দেখেন যে আমি যে নোট আপনাদের করে দিয়েছি, এই নোট থেকে হচ্ছে আপনাদের মিনিমাম হচ্ছে এই 10টা কোশ্চিন আসবে হচ্ছে তামাদি আইন থেকে। 10টার মধ্যে মিনিমাম হচ্ছে 8 থেকে 9টা প্রশ্ন আমার নোট থেকেই পেয়ে যাবেন আপনারা। একদম হুবহু কমন পেয়ে যাবেন, 8 থেকে 9টা প্রশ্ন কমন পেয়ে যাবেন। এবং আমি কিন্তু আপনাদের বিস্তারিত অনেক বেশি না লিখে রিটেন এবং পিলির জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু উপযুক্ত এবং আপনাদের পড়লে পারে আপনারা ক্যাচ করতে পারবেন এবং আপনারা পরীক্ষাতে ভালো ফলাফল করতে পারবেন, সেভাবে হচ্ছে পরীক্ষাতে লেখা আছে বা নোটে লেখা আছে। ঠিক আছে, আশা করি সেটা ভালো করে পড়বেন। আর হচ্ছে আপনার আমার নোটে হচ্ছে 20 নম্বর একটা পেজ আছে। এই 20 নম্বর পেজে, আমার নোটের 20 নম্বর পেজে আপনাদের হচ্ছে পুরো তামাদি আইনের যে বিধানগুলো আছে, বিধানগুলো হচ্ছে আপনার কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, কীভাবে প্রযোজ্য, এগুলো হচ্ছে শর্ট নোট দেওয়া আছে। এগুলো পড়লে পারে আমি কিন্তু দেখবেন যে এখানে কিন্তু সেপারেট করে করে দেওয়া আছে। যেমন 3 ধারায় মামলা আপিল আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য, 4 ধারায় মামলা আপিল আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, তারপর অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো খুব সংক্ষেপে সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, আপনাদের এটা মুখস্থ করতে অনেক হেল্পফুল হবে আর কি, এটা একটু ভালো করে পড়বেন। এইবার আমরা চলে যাবো হচ্ছে তামাদি আইনের যে অনুচ্ছেদগুলো আছে, অনুচ্ছেদ। এই অনুচ্ছেদগুলো থেকে আপনারা আমাদের পরীক্ষাতে 2 থেকে 3টা বা 4টা প্রশ্নও পরীক্ষাতে আসতে পারে। 2 থেকে 3টা বা আপনার 4 থেকে 5টা প্রশ্নও পরীক্ষাতে আসতে পারে। সুতরাং এখান থেকে আপনাদের কি কি পড়তে হবে? একটা পড়তে হবে হচ্ছে আপনার কত অনুচ্ছেদ, আরেকটা হচ্ছে আপনার ওই অনুচ্ছেদে কি বলা আছে, আরেকটা হচ্ছে আপনার তামাদির মেয়াদ কত, আরেকটা হচ্ছে তামাদির মেয়াদ কত, তামাদির মেয়াদ কত। তাহলে আপনারা কয়টা দিন বলেন তো একজন? 3টে জিনিস স্যার। কি কি বলেন একটু? একটা হলো কোন অনুচ্ছেদে আছে, অনুচ্ছেদে কি আছে, আর হলো অনুচ্ছেদের তামাদি মেয়াদ কত। ওই ওই সাবজেক্ট ম্যাটারের তামাদির মেয়াদ কতদিন। ঠিক আছে, এখানে কিন্তু জি আপনাদের স্যার। আমি কি করেছি, আমি এই যে আপনাদের আমি সাজেশন দিই, সাজেশন পেয়েছেন আপনারা? সাজেশন পেয়েছেন কিনা? আপনাদের সাজেশন গ্রুপে দিয়েছি। যেটা দিয়েছেন স্যার ওইটা। হ্যাঁ, গ্রুপে যেটা দিয়েছি আমি। স্যার দেখছি স্যার। হ্যাঁ, ওইখানে কিন্তু আপনাদের এই 183টা অনুচ্ছেদের মধ্যে আমি কিন্তু মাত্র হচ্ছে 45 থেকে 48টা মতো অনুচ্ছেদ হচ্ছে আপনাদের আমি দিয়েছি। ঠিক আছে, এই অনুচ্ছেদগুলো পড়লে এর বাইরে আপনাদের আর কোনোটা অনুচ্ছেদ পড়া লাগবে না। আমি দেখবেন যে কিছু দিয়েছি 3 স্টার দিয়েছি, কিছু হচ্ছে আপনার এই 2 স্টার দিয়েছি, আর একটা মনে হয় 3 স্টার দিয়েছি, সরি 1 স্টার দিয়েছি। এখন ধরেন এই যে তামাদির যে মেয়াদগুলো আছে, এই তামাদির মেয়াদগুলো আমি হচ্ছে আপনাদের
টেকনিক্যালি এই 48টা মতো অনুচ্ছেদ আমি টেকনিক্যাল আপনাদের মুখস্থ করাই দিব। এরকমভাবে মুখস্থ করাই দিব যে মুখস্থগুলো আপনারা করলে পরে আপনারা আর কখনো ভুলবেন না। কিভাবে আমি আপনাদের মুখস্থ করাবো দেখেন, এই 48টা অনুচ্ছেদের মধ্যে সামাদ ভাই, আব্দুস সামাদ ভাই, اوكي هذا 10 ريال اثنين 20 ريال আব্দুস সামাদ ভাই কিছু বলছেন? আচ্ছা সরি স্যার আচ্ছা আচ্ছা, ভালো করে একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি আপনাদের এই অনুচ্ছেদগুলো কিভাবে মুখস্থ করাবো দেখেন। এই যে অনুচ্ছেদ যেগুলো আছে, আমি যেগুলো আপনাদের দিয়েছি, এই অনুচ্ছেদগুলো কিছু আছে হচ্ছে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাথে কানেক্টেড, প্রায় 10 থেকে 12টা মতো কানেক্টেড আছে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের সাথে। আর বাকি যেগুলো আছে এগুলো আপনার কিছু আছে দেওয়ানি কার্যবিধির সাথে কানেক্টেড, এরকমের আছে প্রায় 20টা মতো, 20টার কম হবে, 14 থেকে 15টা বা 16টা মতো আছে। আর বাকি যে কয়টা আছে তার মধ্যে হচ্ছে 7টা আছে আপনার ফৌজদারি কার্যবিধির সাথে কানেক্টেড। তাহলে আমরা এই পুরো তামাদি আইনের অনুচ্ছেদ, এই 48টা অনুচ্ছেদ আমরা 3টা ভাগে ভাগ করে ফেলবো। একটা কানেক্ট করব হচ্ছে আপনার এসআর অ্যাক্টের সাথে, একটা কানেক্ট করব হচ্ছে আপনার দেওয়ানি কার্যবিধির সাথে, আরেকটা কানেক্ট করব হচ্ছে আমরা ফৌজদারি কার্যবিধির সাথে। যখন আমরা ধরেন ফৌজদারি কার্যবিধি 7টা আছে, এই 7টাকে আমরা পুরোপুরি আলাদা করে ফেলবো, ওই 7টা অনুচ্ছেদ হচ্ছে আমরা সেপারেট করে পড়বো। আর এই যে এসআর অ্যাক্টের সাথে যে 14টা 10-12টা মতো আছে, এইগুলোকে আমরা আলাদা করে সেপারেট করে ফেলবো। যখন আমরা এই সেপারেটগুলো করব তখন যে দেখবেন আর বাকি থাকে 7টা 8টা বা 10টা, এই বাকি যেগুলো থাকবে ওইগুলো হচ্ছে আমরা আরেকটা ভাগ করে আমরা জেনারেল ওয়েতে মুখস্থ করে ফেলবো। তাহলে দেখবেন আমাদের এই 48 থেকে আপনার 50টা মতো অনুচ্ছেদ ইজিলি আমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। যখন মুখস্থ হয়ে যাবে তখন কিন্তু আমাদের কিন্তু হচ্ছে আপনাদের মানে এই যে 3-4টা প্রশ্ন কিন্তু আপনারা ইজিলি পেরে যাবেন, ঠিক আছে, ইজিলি পেরে যাবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, এখন দেখেন আমরা হচ্ছে আমাদের তো এই ইয়েটা মোটামুটি তামাদিনের ধারা যেগুলো ছিল ওইগুলো আমরা পড়াইলাম। আর যে অনুচ্ছেদগুলো আছে আমি কিন্তু বলেছি আপনাদের যে বিস্তারিত বললাম। তা আমি আরেকটা সেশন দিই, আরেকটা সেশনে আপনার এই অনুচ্ছেদগুলো আমি একটু আলোচনা করে যাই, ঠিক আছে, যেগুলো আমি পড়াবো বা আমি সাজেশন দিয়েছি, ঠিক আছে, আরেকটা সেশনে পুরো একদম ফ্রেশ করে শুধুমাত্র অনুচ্ছেদ দিয়ে হচ্ছে বা আর্টিকেল দিয়ে হচ্ছে আমি একটা ক্লাস নিই, ঠিক আছে। এটা খুব বেশি টাইম লাগবে না, কারণ হচ্ছে আমি আগেই বলেছি আমরা যখন এসআর অ্যাক্টে পড়বো তখন হচ্ছে ওইটা অনেক বেশি ভালো করে পড়বো, ঠিক আছে। আমি লিঙ্ক দিচ্ছি আপনাদের, আবার আপনারা দ্রুত যুক্ত হবেন। আমাকে যদি 10 মিনিট সময় নিতে বলে ওকে স্যার। জুম অ্যাপস, তাহলে হচ্ছে আমি 10 মিনিট পরে হচ্ছে আপনাদের লিঙ্ক দিব, ঠিক আছে। এটা হচ্ছে আপনার এই জুম অ্যাপসের নতুন কিছু দেখলাম যে একটা লিঙ্ক থেকে আরেকটা সেশনে যাইতে হলে 10 মিনিট বিরতি দিচ্ছে আর কি। ওকে স্যার, আমরা 10 মিনিট পরে অ্যাড হই। যদি 10 মিনিট চাই তাইলে আর কি, না হলে আমি এখনই দিয়ে দিব।